জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। প্রতি শনিবার রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প দিয়ে সাজানো আমাদের শনিবারের গপ্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জ্যাম হাব স্টুডিও। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প এই সেগমেন্টে আজ আপনাদের জন্য আশিস চক্রবর্তীর লেখা শিকার গল্পের দ্বিতীয় পর্ব। নির্দেশনা ও সূত্রধরের ভূমিকায় আমি ইন্দ্র। অন্যান্য চরিত্রে আরফান, কৃষ্ণেন্দু ও পৌলমী। চরিত্রবিন্যাসে আরফান আলী খান। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে কৃষ্ণেন্দু। গত সপ্তাহে শুনেছেন বরুণবাবু আর.এল. রক্ষিতের কাছে এসেছিলেন একটি ম্যান ইটারের শিকার করানোর জন্য। ভেতরে আসতে পারি? আসুন। লোকটা ভেতরে ঢুকে আপনার গুণমুগ্ধ ভক্ত, কিন্তু বরুণবাবু থামলেন। সারা ঘরময় তখন ধুলো আর ধোঁয়া। আলো ফেলে কয়েকটা পা এগিয়ে যেতেই আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। এ কি দেখছি আমি? গত কয়েকদিন তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলি এক এক করে বললেন। ইন্টারেস্টিং। তারপর কি করলেন? আমি প্রথমটা ভয় পেয়ে গিয়েছিলাম, তারপর ফাটলের অংশ দিয়ে আলো ফেলে দেখি নিচের দিকে জানোয়ার নয়, মানুষে। কি বলছেন কি? আপনার তো দেখছি সমস্ত ব্যাপারেই একটা ভয় কাজ করছে। কি কি পেয়েছেন সেটা বলুন তো। একটা হৃৎপিণ্ড। হোয়াট? ইয়েস, একটা মানুষের হৃৎপিণ্ড। রক্ষিতবাবু বরুণবাবুর সমস্ত ঘটনাটা এক এক করে শুনলেন। সেই রাক্ষসে পাখি অর্থাৎ ওই ম্যানিকুইন, তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা শুনে তিনি সিদ্ধান্ত নেন এই শিকারে যাওয়ার। আর তারপর শুরু হচ্ছে আশিস চক্রবর্তীর লেখা শিকার গল্পের দ্বিতীয় পর্ব। এসবের আমি কিছুই বুঝি না, কিছুই জানি না। আমাকে বাঁচান রক্ষিত বাবু, আমাকে বাঁচান। আমি নিশ্চিত দত্তবাবু আর নীলু আর বেঁচে নেই। ওদের প্রাণ নিয়েছে ওই রাক্ষসে পাখিটা, মানে ওই ম্যানিকুইন। আপনি ওকে মেরে ফেলুন। বাঁচান আমাকে বাঁচান রক্ষিত বাবু, আমাকে বাঁচান। মিস্টার রক্ষিত কপালে ভাঁজ ফেলে খানিকক্ষণ চুপ করে থাকলেন। তারপর একটা সিগারেট ধরালেন। প্রায় অর্ধেক সিগারেটটা শেষ করে তিনি বললেন, আপনি আমার লেখা বইটা বেশ ভালোভাবেই পড়েছেন দেখছি। বেশ ঘটনাগুলো আয়ত্ত করে ফেলেছেন স্মৃতিতে। আর সেখান থেকেই আপনার এই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন থেকে যায় বরুণবাবু। আপনি অবিশ্বাস করছেন? আমার স্বচক্ষে দেখা, অনুভব করা ব্যাপারটা আপনি মিথ্যা বলে উড়িয়ে দিতে পারেন না। আপনি আমার সঙ্গে এলে সেই গুপ্ত কক্ষ আর নির্জন স্তব্ধ রাতে সেই পাখির ভয়ানক চিৎকার, কুৎসিত কান্না আপনাকে শোনাতে পারি। সমস্ত রাত যে শিকার খুঁজে ফেরে তাজা রক্ত চাই ওর। তা না হয় বুঝলাম, এই মুহূর্তের জন্য মেনেও নিলাম। তবে আপনি পুলিশের কাছে যাননি কেন? আমার এই ধরনের ঘটনা পুলিশ মানবে বলে আপনার মনে হয়? গুলিখোর আজগুবি গল্প ফাঁদিয়ে আমি পার পেতে চাইছি ভেবে উল্টে আমাকেই দত্ত ও নীলুর খুনি সাজিয়ে দেবে। খুনের মোটিভ অত্যন্ত সোজা। গুপ্ত ঘরে প্রাপ্ত গুপ্তধনের ভাগবাটোয়ারা নিয়ে গণ্ডগোলের জেরেই এই জোড়া খুন। আপনার কথায় অল্প হলেও যুক্তি রয়েছে। ঘরটা এবং আপনার সঙ্গে ওই দুজনের একটা প্রত্যক্ষ পরোক্ষ সম্পর্ক ছিল, সেটা আপনি নিজেই স্বীকার করেছেন। আর একটা প্রশ্ন, এত মানুষ থাকতে আপনি আমার কাছে কেন এসেছেন? কারণ আপনার লেখা বইতে ম্যান ইটারের ঘটনাটা আমি পড়েছি রক্ষিতবাবু। রণথম্বর দুর্গের কাছে অবস্থিত উঁচু পাহাড়ের অরণ্যে মানুষকে বাঘের উপদ্রব।
তারপর তাকে মারার দায়িত্ব আপনার কাছে আসে সরকারিভাবে। অথচ সেই নরখাদককে আজ অবধি কেউ দেখেনি, এমনকি আপনিও না। কিন্তু অর্ধভক্ষিত মানুষের লাশ হামেশাই পাওয়া যেত সেখানে। শেষ অবধি আপনিও বইতে সেটা কোনো ম্যান ইটারের কাণ্ড কারখানা নয়, অন্য অলৌকিক কিছুর বলে তুলে ধরেছেন। ভাবলাম আপনার ঘটনার সঙ্গে আমার ঘটনার কোনো মিল থাকতে পারে। এছাড়া অন্য মানুষের থেকে আপনার এই ঘটনার প্রতি বিশ্বাস জন্মাবে খুব শীঘ্রই। তাই রক্ষিতবাবু সবটা শুনে হাতের সিগারেটটা অ্যাস্ট্রেতে গুঁজে বললেন, সে কারণে একটু আগেই আমি সে কথাই আপনাকে বললাম। আমার অভিজ্ঞতাটা বইতে পড়ে আপনি হয়তো সে কথাই আমাকে শোনাচ্ছেন, শুধুমাত্র লোকেশনটা আলাদা। তবে প্রথমটা আমিও এসবে বিশ্বাসী ছিলাম না। ঘটনাচক্রে আমি নিজেও এসবের সাক্ষী হয়ে পড়েছিলাম একবার। অস্বীকার করি কি করে বলুন? আমার বয়স তখন একটু কম। রাজস্থান থেকে টেলিগ্রাম পেলাম, রণথম্বরের জঙ্গলে একটা ম্যান ইটার বাঘের সন্ধান পাওয়া গেছে। রাতের আঁধারে গ্রাম থেকে মানুষ, পশু, আরও সব কত কিছু টেনে নিয়ে যাচ্ছে। ওকেই ঘায়েল কিংবা খতম করতে হবে। থাকা, খাওয়া, যাওয়া আসা সরকারি খরচায়। শিকারের নেশা তখন রক্তে। এমন মৌকা ছাড়ি কি করে? সামান গুটিয়ে হাজির হলাম সেখানে। একসময় পৃথ্বীরাজ চৌহান আর তার বংশধরেরা যে দুর্গে রাজত্ব করেছিলেন, সেই দুর্গে সরকারি সহযোগিতায় আমার আশ্রয় হলো। কারণ অবশ্য সেই দুর্গের মাথা থেকে আশেপাশের সমস্ত বন আর অন্য পাশের গ্রামটার উপর পুরো নজর রাখা যায়। আমার সহযোগী হিসাবে স্থানীয় একটা গ্রামের ছোকরাকে দেওয়া হলো। পুরো বনটা নাকি ওর নখদর্পণে। বনের কাঠ সংগ্রহ ওর পূর্বপুরুষের পেশা। সেই সুবাদেই এই জ্ঞান। ছোকরার নাম ভামা। আমার প্রত্যেক কথার উত্তরে মাথা নাড়ত আর আমাকে হুকুম বলে সম্বোধন করত। কয়েকটা দিন ওর সঙ্গে বনের প্রায় সমস্ত এলাকা চষেও ম্যান ইটারের টিক্কি পর্যন্ত পাইনি। নীলগাই, হরিণ, বুনো শুয়োর, চিতা অনেক কিছুই চোখে পড়ল, কিন্তু সেই নরখাদক দৃষ্টির মধ্যে এলো না। অথচ আধ খাওয়া লাশ মিলতেই থাকলো প্রতিদিন। মনের মধ্যে হতাশার সঙ্গে জেদটাও চেপে বসলো আমার। কয়েকটা রাত হাতে রাইফেল নিয়ে দুর্গের ওপর আমি আর ভামা সতর্ক পাহারায় রয়ে গেলাম। একদিন মাঝরাত্রিরে হুকুম, এখান থেকে চলে যান। এসব জিনিস ভালো নয়, আপনার ক্ষতি হতে পারে। কি বলছো কি ভামা? একটা মানুষকে খুব বাঘকে ছেড়ে দেব? বাঘ ভালো নয় হুকুম, এ হলো বানসি। বানশি? সেটা আবার কি? হুকুম, রুদালি জানেন কি? জানি। মৃত ব্যক্তির বাড়িতে লোক ভাড়া করে নিয়ে গিয়ে কাঁদানো হয়। এটা একটা সামাজিক প্রথা। ঠিক ঠিক বলেছেন, ঠিক বলেছেন। বানসিও ওই ধরনের কিছু, তবে ওর কারবার ভালো নয়। সবটাই না অপশক্তি। আপনার আগে সরকারি আদেশে একজন সাহেব এসেছিল এই বাঘ শিকারে, আপনার মতোই। আমিও ওর সঙ্গে ছিলাম। মাঝরাত্রিরে একদিন সাহেব গোটা দুর্গ জুড়ে ওই চিৎকার করে ভয়ে ছুটে বেরিয়েছেন। ওই জঙ্গলে নাকি বহুকাল আগে খুন হয়েছিল এক আইরিশ কুমারী মেয়ে। ওদেরও মৃত কবরে বসে পরিবারের হয়ে কাঁদার ওই প্রথাটা নাকি আছে হুকুম। সেই মেয়ে যদি ওই অপঘাতে মরে, তাহলে ওরা নাকি ওই বানশি, মানে ওই রক্ত পিপাসু হয়ে ওঠে। আমি ওখান থেকেই বানশি কথাটা জেনেছিলাম। এরা হলো সব খারাপ পরি, মানে ওই খারাপ আত্মা।
যে বাড়িতে পাখি রূপে এসে বানশি রাতভর কান্নার স্বরে ডেকে যায়, সে বাড়িতে কেউ না কেউ মরে যায় হুকুম। তারপর তারপর সেই মৃতদেহের ওপরে বসে ওই বানশিরা নাকি ওর মাংস রক্ত সব খেয়ে ফেলে। আর ওই আধ খাওয়া মরার উপরে বসে ওরা কান্নাকাটি করে। সেই আওয়াজ যার কানে যায় সেও মরে যায় হুকুম। সাহেব নাকি নিজের চোখে এসব দেখেছেন। কেঁদে কেঁদে মরা মানুষ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এরপর তিনি ম্যানিটারের পেছনে আর ধাওয়া করেননি, তিনি তখনই ফিরে গেছেন তার দেশে। ভামার মুখের কাহিনী শুনে মনে হলো এর সঙ্গে মিল রয়েছে আমাদের গ্রাম বাংলার জমকোকিল প্রসঙ্গের। গভীর রাতে যে বাড়ির আনাচে কানাচে জমকোকিল ডেকে ফেরে, সে বাড়ির লোকের মৃত্যু অনিবার্য। ওকে থামিয়ে দিয়ে বললাম, ভামা, এসব অলৌকিক প্রচলিত কাহিনী এখন সব বন্ধ করো, কাজ করতে দাও। না হুকুম, সত্য কথা। এর ভয়ে গ্রামের লোকেরা মরা পশু পাখির দেহ কিংবা ওই হাড় ফেলে রাখে। ওসব দেখলে নাকি বানশি ওই ঘরের দিকে ঘুরেও তাকায় না। এইসব দুষ্টু আত্মাদের বন্দুকের গুলি কিছুই করতে পারে না হুকুম। ওদের ওষুধ হলো কালা জাদু। তুমি থামবে ভামা? এসব চলতে থাকলে তুমি আর কাল থেকে এসো না। আমার ধমক খেয়ে পরদিন থেকে ভামা আর আসেনি। সারাদিন বনের আনাচে কানাচে ঘুরে কোনো ম্যান ইটারের সামান্যতম উপস্থিতির লক্ষণ পাইনি। অগত্যা আবার দুর্গের মাথায় রাতে পাহারায় বসলাম, হাতে রাইফেল। হঠাৎ মাঝরাতের দিকে সাদা পোশাকে আপাদমস্তক মোড়া একজনকে বন থেকে বেরিয়ে গ্রামের পথে যেতে দেখলাম। তৎক্ষণাৎ দুর্গের ওপর থেকে নিচে নেমে এসে দেখি ও কি আদৌ কোনো পোশাক পরিহিত কেউ, না দুধারে বিস্তৃত একজোড়া বিস্তর পাখনা। ছুটে গিয়ে ওর কাছে পৌঁছতে পারলাম না। বাতাসে মিলিয়ে যাওয়ার মতো করে উধাও হলো। চারিদিকে আলো ফেলে কিছুই দেখতে পেলাম না। ঘর বাড়ি জঙ্গল সব যেন পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে। এমন সময় কানে এলো বিকট করুণ কান্নার শব্দ। এক মুহূর্তে মনে পড়ল ভামার সেই বানশির কথা। তবে কি সেসব সত্য? অশরীরীর কারবার সব? কান্নার শব্দ তীব্র হলে সেদিকে লক্ষ্য করে পরপর দুবার গুলি ছুড়লাম। কান্না থামল। শব্দের উৎস লক্ষ্য করে ছুটে গিয়ে দেখি আধ খাওয়া একটা জানোয়ারের মোড়ার ওপর বসে বিশ্রী শব্দ করে কাঁদছে বানশি। মাথা ভর্তি ঘন চুল ঝোড়ো হাওয়ায় এলোপাথাড়ি উড়ছে। রক্তমাখা শীর্ণ ফ্যাকাশে মুখ, লিকলিকে হাতে বিস্তর নখ। সে তার পাখনার মতো বিস্তৃত ধূসর কাপড় থেকে লম্বা জিভ বার করে চেটে চেটে তাজা রক্ত খাচ্ছে, আর বারবার আমার দিকে চেয়ে প্রসন্নের হাসি হাসছে। সেদিক লক্ষ্য করে পুনরায় গুলি ছুটতে ঝড়ের গতিতে বনের অন্ধকারে হারিয়ে গেল সে। পর পর কয়েক রাত এভাবেই বানশির দেখা পাই। তবে ওকে শিকার ছুতে দেইনি। রক্ত না পেয়ে ক্রমশ দুর্বল হতে দেখেছি ওকে। বেশ কিছুদিন ওকে দেখতে না পেয়ে এক প্রকার নিরাশা নিয়েই রণথম্বর থেকে ফিরে আসি। এরপর অশরীরীর উপস্থিতির বিশ্বাস মজ্জায় গেঁথে যায়। সময়ের ব্যবধানে শিকার জিনিসটা ত্যাগ করে জঙ্গলের কাঠের ব্যবসায় নেমে পড়ি। একটা হেরে যাওয়া অনুভূতি এখনও রয়েছে আমার মনের ভেতরে। নিরীহ গ্রামবাসীগুলো আমার কাছ থেকে কোনো সাহায্য সেদিন পায়নি। হয়তো ভামাই ঠিক ছিল। ওর আসল ওষুধ হয়তো কালা জাদুই। একটা অত্যন্ত খারাপ অভিজ্ঞতার ভেতরে মিস্টার রক্ষিত ডুবে গেলেন। বরুণবাবু যেন একটা
সাহস ফিরে পান। তিনি বলে ওঠেন, হ্যাঁ, সেই জিনিস, হ্যাঁ 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 হ্যাঁ, সেই বানশি। আপনার বর্ণনার সাথে মিলে যাচ্ছে হুবহু। সেই বানশি ফিরে এসেছে রক্ষিতবাবু। মৃত্যুর আর রক্তের খেলায় মেতে এসেছে। হয়তো এতকাল কালা জাদুই ওকে ঘুমিয়ে রেখেছিল। আপনি পারেন আপনার এত বছরের পুরনো হিসাব মিটিয়ে মানুষগুলোর জীবন রক্ষা করতে। সময় আপনাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে রক্ষিতবাবু। চলুন আমার সঙ্গে চলুন। প্রকৃত শিকারী হয়ে উঠবার এটাই সময়। আপনি এগিয়ে না আসলে এলাকা জুড়ে পড়ে থাকবে শুধু বানশির নির্মম কান্না আর রক্ত লোলু প্রসন্ন মুখ। আজ কেবল দত্তবাবু আর নীলু নিখোঁজ, সংখ্যাটা বাড়বে। পুলিশ এই অলৌকিক ব্যাপারে শুধু হাসি মশকরা আর মিসিং ডায়েরি ছাড়া অন্য কোনো পদক্ষেপ নেবে কিনা আমার জানা নেই। এটা বড় প্রাচীন ঘটনা, অনেকটা অভিশাপের মতো। নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তির প্রয়োগে কেউ বা কারা গুপ্ত কুঠুরিতে বাক্স বন্দি করে রেখেছিল এই বানশির হৃৎপিণ্ডকে। অজ্ঞানতায় আমি এই ভয়ঙ্কর ভুল করে ফেলেছি রক্ষিতবাবু। এর থেকে আমি নিস্তার পেতে চাই। আপনি এই বানশির সঙ্গে পরিচিত নিরীহ মানুষজন এই নিষ্ঠুর নৃশংস ভৌতিক হত্যা লীলার কোনো কুল কিনারা পাবে না। হয়তো আবারও জন্ম নেবে কোনো ম্যানিটারের কাহিনী। রক্ষিতবাবু বরুণবাবুর সমস্ত বক্তব্য শোনার পর তিনি বললেন, কতটা অশরীরী বা অলৌকিক সে বস্তু আমি জানি না, শুধু একবার ওর মুখোমুখি হয়েছি। শিকারের সঙ্গে শিকারীর লড়াইটা অসমাপ্তই থেকে গেছে। চলুন আরও একবার দেখা যাক। এরপর মিস্টার রক্ষিত টেবিলের পাশে থাকা সুইচটা আরেকবার দাবালেন। সঙ্গে সঙ্গে বেয়ারা এসে হাজির হলো। মিস্টার রক্ষিত তাকে বললেন, গাড়ি বের করো। বরুণবাবুর ভয় যেন উড়ে গেল। যেন মনের মতো লড়াকু একটা সঙ্গী পাওয়া গেছে। ওনার চোখে ফুটে উঠেছে প্রতিশোধের স্পৃহা, আর ঠোঁটের কোণে কঠোর একটা হাসি। মিনিট পাঁচেকের মধ্যে দুজন গাড়ি করে বেরিয়ে পড়লেন। প্রথমে মিস্টার রক্ষিতের বাড়ি, সেখান থেকে সঙ্গে নিলেন .303 এবং .316 দুটো রাইফেল। এই রাইফেল দুটোই তার শিকারের সঙ্গী ছিল একসময়। তবে আজকে শিকার অন্য। সেখান থেকে বরুণবাবুর বাড়ি পৌঁছতে সময় লাগে প্রায় আধ ঘন্টা। পথে সেরকম কোনো কথা হয়নি। অন্ধকার নেমে এসেছে। আকাশে মেঘের অবস্থা খুব একটা ভালো নয়। মাঝে মধ্যেই বিদ্যুতের ঝলকানিতে ফর্সা হয়ে উঠছে বরুণবাবুর গাছপালা জলাশয়ে ঘেরা বাড়িটা। দ্রুত পায়ে ছুটে গিয়ে মিস্টার রক্ষিত প্রথমেই ঢুকলেন ঘরের ভেতর। আলোহীন ঘরটা ছোট্ট হয়ে আছে। পকেট থেকে একটা টর্চ বের করে জ্বালতেই লম্বা একটা স্তম্ভ অন্ধকার চিরে সামনে এসে গেল। চোখে পড়ল সেই ঘরের ফাটল, তার তলায় গুপ্ত ঘর। ফাটল দিয়ে নামতেই সমস্ত কিছু মিলে যাচ্ছে। বরুণবাবুর বলা কাহিনী একেবারে হুবহু মিলে যাচ্ছে। একে একে কাঠের বৃহৎ সিন্দুক, তৈলচিত্র, ট্যাক্সিডার্মি সমস্ত কিছু চোখে পড়ল। ফাটলের ওপর দাঁড়িয়ে বরুণবাবু চিৎকার করে বললেন, এখন উঠে আসুন রক্ষিতবাবু। আকাশের অবস্থা ভালো নয়, সে এখন আসবে না। তার আগমন ঠিক রাত 3টার পর। আপনি এখন উঠে আসুন। মিনিট 20 মধ্যে তেড়ে বৃষ্টি নামল, সঙ্গে ঝোড়ো হাওয়া আর বজ্রপাত। ঘরের কোনায় কোনায় কেরোসিনের বাতি জ্বালাচ্ছেন বরুণবাবু।
বাইরে ঝড়ের শব্দ। ঘরের ভেতর নিস্তব্ধের মধ্যে ঘড়ির কাঁটা যেন ছুটে চলেছে। ওরা সিদ্ধান্ত নিল আজকের রাতটা জেগেই কাটাবে। রক্ষিতবাবু একটি রাইফেল চালানোর সামান্য বর্ণনা দিয়ে বরুণবাবুর হাতে তুলে দিলেন। দ্বিতীয়টি তার মজবুত হাতে যেন গেঁথে বসেছে। পাকা শিকারীর মতো চোখ ঘোরাফেরা করছে কালো অন্ধকার চিরে। রাত 1টার দিকে বৃষ্টির বহর কিছুটা কমল। হাওয়া বইছে এলোমেলোভাবে, বিদ্যুতের ঝলকানি তেমনই রয়েছে। বরুণবাবুর একটু ঘুমের ঝোঁক এসেছে তখন। এমন সময় রক্ষিতবাবুর হাতের ধাক্কায় ধড়ফড়িয়ে উঠে তিনি বললেন, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? সে এসে গেছে। তারপর ইশারা করলেন জানালার দিকটায়। খোলা জানালা দিয়ে বাতাস প্রবেশ করছে হু হু করে। বিদ্যুতের ঝলকানিতে দুজন স্পষ্ট দেখল ও পাশে কে যেন দাঁড়িয়ে রয়েছে। এক পলকে যা বোঝা গেল, ভেজা চুল বাতাসে উড়ছে, পরনের পোশাক ধূসর। পরবর্তী বিদ্যুতের ঝলকানিতে সেখানে কিছুই নেই, সব থমথমে চুপচাপ। দুজনেই রাইফেলটা শক্ত করে ধরে তাক করে আছে সামনের দিকে। অনেকক্ষণ যেন সব কিছু থমথমে রয়েছে, কেবল হাওয়া আর বৃষ্টির শব্দ। হঠাৎ তীব্র জোরে শুরু হলো সেই বিকট কুৎসিত কান্নার শব্দ। চমকে উঠল দুজনেই। বরুণবাবু ভয়ার্ত কণ্ঠে বলে উঠলেন, ওই যে ওই যে বানশি মরা কান্না কাঁদছে, কিন্তু 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 শব্দটা শব্দটা কোথা থেকে আসছে? চোরা কুঠুরি থেকে। চলুন যাওয়া যাক। এরপর মিস্টার রক্ষিত এক হাতে টর্চ আর অন্য হাতে রাইফেল নিয়ে ঝাঁপিয়ে পড়েন ফাটলের ভেতর। অন্ধকার ঘরে টর্চের আলো ফেলে ফেলে খুব সন্তর্পণে এগিয়ে যান। পালঙ্কের তলায়, প্রাচীরের পেছনে, দরজার আড়ালে কোথাও সে নেই। তবে কান্নার শব্দ আসছে। কোথায় সে? আলোর রেখাটা যেন গিলে ফেলছে জোরালো অন্ধকার। ঘরের দেওয়ালে সাজানো বিভিন্ন পশু পাখির ট্যাক্সিডার্মিগুলোর চোখ যেন স্ফটিকের মতো জ্বলছে। এই বুঝি তারা জীবন্ত হয়ে অন্ধকার চিরে বেরিয়ে আসবে। রক্ষিতবাবুর সর্বাঙ্গ জুড়ে ঘামের প্রলেপ। বুকের হৃৎপিণ্ড এবার দ্রুত গতিতে সঞ্চালন শুরু করেছে। হাতের রাইফেল কিন্তু অনড়। পাকা শিকারীর মতো ওনার চোখ খুঁজে চলেছে শিকার। পাগলের মতো খুঁজে চলেছে রক্ষিতবাবু। চোখে একটা প্রতিশোধের আগুন। হঠাৎ ওনার নাকে এলো উটকো একটা পচা গন্ধ। সেই গন্ধের উৎস সন্ধান করতে করতে একের পর এক চোরা কুঠুরি ছুটে চলেছেন তিনি। এ যেন এক রহস্যময় গোলক ধাঁধা। কয়েক মিনিট পর তার পায়ের তলায় যেন গাঢ় তরল কি একটা ঠেকে। জলের মতো ছলাৎ ছলাৎ শব্দ করে ওঠে। তার সঙ্গে কটু গন্ধের বহরটা বেড়ে যায় 1000 গুণ। রক্ষিতবাবু টর্চের আলোটা পায়ের তলায় ফেলতেই চমকে ওঠেন। কালো রসালো তরলটা গড়িয়ে আসছে একটা বড় দরজার তলা থেকে। সেদিকটায় এগিয়ে গিয়ে দরজা খুলতেই টর্চের আলোয় ঘরের ভেতর নজর পড়তেই শরীরটা তার খারাপ হয়ে আসে।
ঘরের মেঝেতে স্তূপ হয়ে আছে কবেকার পচা গলা লাশ। হয়তো এর মধ্যেই রয়েছে দত্তবাবু ও নীলু। সেই আধ খাওয়া পচা মাংসের থেকে রক্ত রস গড়িয়ে ছড়িয়ে আছে কুঠুরির মাঝে। এরপর একটা ভয় অজগরের মতো অল্প অল্প করে যেন মিস্টার রক্ষিতকে জড়াতে থাকে। পাকা শিকারীর হাত পা সামান্য কেঁপে কেঁপে ওঠে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন অবশ হয়ে আসছে। সেখান থেকে দ্রুত চলার সময় হঠাৎ টর্চের আলোটা ঘরের ছাদে পড়তেই উনি চমকে উঠলেন। উত্তেজনায় হাত থেকে খসে পড়ল রাইফেল, আর অন্ধকারের অতল স্পর্শে রাইফেল যেন মুহূর্তে কোথায় বিলীন হয়ে গেল। সে এসে গেছে নিঃশব্দে রক্ষিতবাবুর সমস্ত সতর্ক দৃষ্টিকে ফাঁকি দিয়ে। এবার শুধু কম্পমান টর্চের আলো পড়ছে বানশির ওপর। উল্টো হয়ে ঝুলে আছে ছাদ থেকে। বানশির মাথা ভর্তি চুল ছড়িয়ে রয়েছে সমস্ত ঘরের ছাদময়। অনেকটা সর্পিল গতিতে ঘন চুলের গোছা খেলে বেড়াচ্ছে সমস্ত ছাদ দেওয়াল মেঝে জুড়ে। পরনে ধূসর রঙের পাখার মতো বিস্তারিত পোশাক। ওর নিষ্ঠুর হিংস্র জ্বলন্ত চোখ চেয়ে আছে নিচের দিকে, মিস্টার রক্ষিতের দিকে। ফ্যাকাশে শুকনো রক্তশূন্য মুখ, আর সেখান থেকে বেরিয়ে আসছে সেই ভয় মাখানো করুণ কান্নার স্বর। বিক্ষিপ্ত সূচালো দাঁত আর রক্তিম জিভ সাপের মতো ক্রমশ নিম্নগামী। লিকলিকে বরফের মতো ঠান্ডা হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছে মিস্টার রক্ষিতের সর্বাঙ্গ। এবার ধীরে ধীরে রসালো জিভটা ঝুলিয়ে আসছে তার মুখমণ্ডলের ওপর। পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে রয়েছেন মিস্টার রক্ষিত। মাথার ভেতরে দপদপ করছে শিরাগুলো। বুকের ধুকপুকুনিটা এই বুঝি থেমে যায়। শরীরের রক্ত জমাট বেঁধে গেছে যেন এক মুহূর্তে। বানশি এবার তার মিহি খনখনে গলায় বলে ওঠে, কে তুমি? অনেক পুরানো শিকার। কিসের শিকার? আজ হিসেব মিটবে। কিসের? হিসেব মিটবে। কিসের হিসেব? তুমি কে? ছেড়ে দাও। অপেক্ষা অপেক্ষা করেছিলাম আমি। কি বলছো সব? অনন্ত ঘুম থেকে জেগে উঠেছি। রক্তের পিপাসা মেটাবো বলে। না না, আমাকে ছেড়ে দাও। রক্তের পিপাসা। আর তারপরেই শুরু হয় গগনভেদী সেই নারকীয় হাসি। মিস্টার রক্ষিতের মনে পড়ে রণথম্বরের সেই রাতে গুলি ছোঁড়ার কথা। ওই গুলির শব্দে শিকার ফেলে কয়েকটা রাত বনের আধারে পালিয়েছিল এই বানশি। সেই বানশি, কেউ বা কারা হয়তো একে বন্দি করে রেখেছিল এই মাটির তলায়, কালা জাদু বা অন্য কোনো উপায়ে। এখন সে মুক্ত রণথম্বরের মুখের থেকে শিকার ছিনিয়ে নেওয়ার জন্য। ও এখন বদলা নিতে চাইছে। রক্ষিতবাবু তৎক্ষণাৎ ছুট দেন ঘরের ফাটলের দিকে। ছুটতে ছুটতে চিৎকার করে বলেন, অরুণ বাবু, গুলি চালান, চালান। কিন্তু গুলি কোথায়? ফাটলের ওপর থেকে ভেসে আসছে বরুণ বাবুর পৈশাচিক হাসি। অরুণ বাবু,
আপনি হাসছেন কেন? আপনি কে? আপনি কে? তারপর ফাটলের মুখ ধীরে ধীরে বরুণবাবু বন্ধ করে দিলেন বন্ধ করলে কেন? উপরের ঘরের আসবাবপত্র দিয়ে। পেছন থেকে বানশি রক্ষিত বাবুর শরীরে দাঁত বসিয়ে শুষে নিতে থাকলো তার রক্তস্রোত। মৃত্যুর কোলে ঢলে পড়তে পড়তে এক মুহূর্তে সমস্ত ব্যাপারটা চোখের সামনে পরিষ্কার হয়ে আসে মিস্টার রক্ষিতের। বরুণবাবুর রক্তেই পুনরায় জীবিত হয়ে উঠেছে বানশি। এখন বরুণবাবু হয়ে উঠেছে বানশির শিকার সংগ্রাহক, অর্থাৎ টোপ বা ফাঁদ, বানশির সহকারী। বরুণবাবু জীবিত না মৃত কিছুই বোঝার উপায় নেই। বরুণবাবুর এই ফাঁদেই পা দিয়েছিল নীলু দত্তবাবু। একে একে সকলেই শিকার হয়েছে তারা। আর এখন জাঁতরেল শিকারী আর এল রক্ষিত বানশির শিকারে। শেষবারের মতো মিস্টার রক্ষিতের কানে আসে বরুণ মিত্র ও বানশির মিশ্রিত নারকীয় জোরালো হাসিটা। এবার তাহলে কার পালা? এতক্ষণ শুনলেন আশিস চক্রবর্তীর লেখা শিকার গল্পের দ্বিতীয় পর্ব। গল্পকার আশিস চক্রবর্তীর কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য। এরকমই কিছু রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আগামী শনিবারের গল্পে এরকমই এক রোমহর্ষক গল্প নিয়ে আমরা আসছি।